আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, সাবেক এসআই তারিকুলের যাবজ্জীবন। আগামীকাল 2026-27 অর্থ বছরের বাজেট পাস বললেন চিফ হুইপ। ঋণ নির্ভর বাজেট বলছে বিরোধী দল, বাস্তবায়ন সম্ভব দাবি সরকারি দলের। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু। ইউনিসেফের মাধ্যমে উন্নত এই টিকা আনা হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বজ্রপাতের কঠিন ঝুঁকিতে বাংলাদেশ, প্রতি বছর দেশে গড়ে 350 মানুষের মৃত্যু। প্রাণহানি ঠেকাতে সচেতনতা কার্যক্রম বাড়ানোর পরামর্শ। গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউটে প্রতিপক্ষকে ভার্দে। বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল পেলেন মেসি। প্রিয় দলের জয় উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশি সমর্থকরা। এবং দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড খেলবে কঙ্গোর সাথে। কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। পর্তুগাল পেল ক্রোয়েশিয়াকে। আলজেরিয়ায় ড্রয়ে কপাল পড়ল ইরানের। রাতে নকআউট পর্ব শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ আন্দোলনে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলির ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে চিফ প্রসিকিউটর বলেন, কোনো ষড়যন্ত্র ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করতে পারবে না। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। 24 জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জনতাকে দমাতে 19 জুলাই রাজধানীর রামপুরা এলাকায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে এক ব্যক্তিকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় পুলিশ গুলি করে, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বনশ্রী এলাকায় নাদিম ও মায়া ইসলাম নামে 2 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের 18 সেপ্টেম্বর বিচার শুরু হয়। আসামিদের 4 জন পলাতক রয়েছেন। কারাগারে আছেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। বিচার শেষে রোববার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদুল ইসলাম ও ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন ও এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেয়া হয়েছে 20 বছরের সাজা। 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্র্যাভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণেই আজকে ট্রাইব্যুনাল 3 জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, একজনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, একজনকে 20 বছরের শাস্তি দিয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেন, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান দায়িত্বজ্ঞানহীন নিষ্ঠুর কাজ করেছেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, একটি মহল ট্রাইব্যুনালের বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের এই ট্রাইব্যুনালের সাফল্য, আমাদের প্রসিকিউশন টিমের সাফল্য, এইগুলোকে মেলাইন করবার জন্যে, ম্লান করবার জন্যে একটি বেস্টেড কোয়ার্টার নানানভাবে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আসামিপক্ষের আইনজীবী ও স্বজনরা। 2টা থেকে 3টা পর্যন্ত যদি ওই মামলাগুলো অকারেন্সগুলো হয়ে থাকে, তাহলে আমার ভাই 3:45 পর্যন্ত রামপুরা টিভি ভবনে, তাহলে সে ওই মামলা কিভাবে সে অকারেন্সগুলি করলো? আমরা বিক্ষুব্ধ। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের এটি 5ম রায়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোকে আধুনিক যুগ উপযোগী এবং জাতীয় নিরাপত্তায় সক্ষম করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁও স্পারসো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্পার্সোর গবেষণা উদ্ভাবন ও চলমান কার্যক্রম সম্পর্কে তাকে জানান কর্মকর্তারা। আগামীকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাস হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বাজেট অধিবেশনের শেষ মুহূর্তেও বাজেটকে ঋণ ও সুদ নির্ভর এবং কালো টাকা সাদা করার হাতিয়ার বলে সমালোচনা করেছে বিরোধী দল। তবে চ্যালেঞ্জ থাকলেও এই বিশাল বাজেট বিএনপির পক্ষে বাস্তবায়ন করা সম্ভব বলে দাবি করেছে সরকারি দল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2026-27 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে বিএনপি। বিশাল রাজস্ব আদায় এবং ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ রয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। প্রায় এক মাস ধরে জাতীয় সংসদে বাজেট নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আলোচনার শেষ দিনে রোববার প্রস্তাবিত বাজেটকে ঋণ নির্ভর বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। হাদিস একটা আছে, লিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদুস সুফলা, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ট্রেজারি বেঞ্চের সংসদ সদস্যরা। তারা বলেন, চ্যালেঞ্জিং হলেও এই বাজেট বাস্তবায়ন করা হবে। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট। যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। যে বাজেট নারীদের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই বাজেট কখনোই ফেল করতে পারে না। আমি স্বাস্থ্য খাতে আমাদের বাজেট নিয়ে আমার আলোচনাকে ফোকাস করতে চাই। আমার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয় কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য আমরা কথা বলি এবং বোঝার চেষ্টা করি আমাদের দৃষ্টিভঙ্গিগুলো। আমি মনে করি আমাদের এই স্বাস্থ্য বাজেট যে লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই লক্ষ্যটি হচ্ছে আমরা এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। বর্তমান সরকার চাইছে দেশের সকল জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে, দেশের জনগণের জীবন মানের উন্নয়ন করতে। আসুন আমরা সকলে মিলে একসাথে সম্মিলিতভাবে সেই কাজটি করি। পথ দীর্ঘ নয়, পথটি খুবই অল্প। এই অল্প পথে যেন আমরা কাজগুলো একটু ভালো মতো করতে পারি, সকলে মিলে করতে পারি। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সংসদকে জানান, বাজেট বাস্তবায়নের পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে। গ্রোথের কথা বলা হয়েছে, ইনফ্লেশনের কথা বলা হয়েছে, কর কমানোর কথা, কর বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটির পিছনে নীতিগত জায়গা আছে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে রাত্রি আমরা বক্তব্য শেষ করব। আগামীকালকে সকালে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় সংসদ নেতা এবং মাননীয় অর্থমন্ত্রী তারা তিনজন বক্তব্য রাখবেন। তো সেখানে ফাইন্যান্স বিল আগামীকালকে পাশ হবে, আর পরশু দিন 30 তারিখ অ্যাপ্রোপ্রিয়েশন বিল আমরা মাগরিবের আগে পাশ করব, কারণ এটার বাধ্যবাধকতা আছে, আমাদের সেই সময় পাশ করতে হবে। গেল 11 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারের ভিটামিন এ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ কনভেনশন হলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সকাল 8টা থেকে শুরু হয় কর্মসূচি। আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষা শেষে ইউনিসেফের মাধ্যমে উন্নত মানের এই টিকা দেশে আনা হয়েছে। জামিল হাসান শান্তর রিপোর্ট। সারা দেশে একযোগে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 2,40,36,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার প্রায় 1,20,000 স্থায়ী এবং 500টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। ভিটামিন এর
রাতকানাজনিত রোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষ করে হাম, নিউমোনিয়া, অন্যান্য যে ইনফেকশনগুলো আছে সেগুলো প্রতিরোধ করতে ভিটামিনের গুরুত্ব অনেক বেশি। 5 বছর পর্যন্ত বাচ্চারা সকল শিশুকে যাতে তারা এই ক্যাপসুলটা খাওয়ান এবং খাওয়ানোর মাধ্যমে তারা তাদের শিশুকে সুস্থ রাখবে। সকালে রাজধানীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান ইউনিসেফের সহযোগিতায় এই ক্যাম্পেইন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। এদিকে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের সময় মতো ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানী ধানমন্ডিতে ক্যাম্পেইনের উদ্বোধন করে তিনি বলেন, সঠিক সময় হামের টিকা না দেওয়ায় অনেক শিশুর মৃত্যু হয়েছে। ক্যাপসুল দেওয়ার জন্য এখানে আমরা এসেছি। আজকে এইটার প্রয়োজনীয়তা তোমরা বুঝে, মা বাবা যদি না বুঝে তাদেরকে বুঝাইতে হবে। সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই। 1 জুলাই শেষ হবে 4 দিনের ভিটামিন এ প্লাস এই কর্মসূচি। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। বাংলাদেশে প্রতি বছর গড়ে 350 মানুষের প্রাণ যাচ্ছে বজ্রপাতে। সরকারি হিসাব বলছে গেল এক যুগে দেশে বজ্রপাতে মারা গেছেন প্রায় 3,500 মানুষ। আর চলতি বছর 6 মাসের কম সময়ে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক। আবহাওয়া অধিদপ্তর থেকে আগাম সতর্ক বার্তা দেওয়া হলেও কমছে না মৃত্যুর মিছিল। এই অবস্থায় সচেতনতা কার্যক্রম বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান তহির রিপোর্ট। আকাশে কালো মেঘ, হঠাৎ বিদ্যুতের ঝলকানি আর বিকট শব্দ। বুঝে ওঠার আগে তীব্র আগুনে পুড়ে অঙ্গার। সরাসরি বজ্রপাতের এমন আঘাতে মৃত্যু থেকে ফিরে আসার নজির খুবই কম। বাংলাদেশে প্রতি বছর এমন মৃত্যুর গড় সংখ্যা প্রায় 350। চলতি বছর এই হার আরও বেড়েছে। বজ্রপাতে মৃত্যুর হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান 5ম। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা দিতে কাজ করছে আবহাওয়া অধিদপ্তর। তবে যথাসময়ে প্রান্তিক পর্যায়ে সতর্কবার্তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। লোকেশনের কারণেই বিশেষ করে সিলেট হাওর অঞ্চলে এবং বাংলাদেশ সবচেয়ে বেশি পর্যটক। এই এলাকাটা গ্র্যাজুয়ালি ময়মনসিংহ, সিলেট হয়ে রংপুর এবং এমনকি রাজশাহী ডিভিশন এটাকে কভার করে। হতাহতের সংখ্যা এটা প্রকৃতিগতভাবে অনেকটা বেশি হয়েছে, কারণ এই বছর বৃষ্টিপাতের সংখ্যা বা বজ্রপাতের সংখ্যা দিনে অনেকটা বেশি ছিল। আরও সহজভাবে আমরা এটাকে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দিতে পারি, যাতে এই ক্ষয়ক্ষতি বা মৃত্যু হার আমরা যদি সন্নিকটে আনতে পারি। এর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বজ্রপাতে বেশিরভাগ মৃত্যুই ঘটে খোলা মাঠে কাজ করা কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের। বজ্রপাতের সময় কোথায় আশ্রয় নিতে হয়, কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হয়, এ বিষয়ে পর্যাপ্ত ধারণা নেই অনেকেরই। বজ্রপাত আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো চুম্বক তৈরি হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো বজ্রপাতের সময় আসলে গাছের নিচে বা গাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ঘরের বাহিরে কোনো স্থানই নিরাপদ না। প্রান্তিক মানুষকে সচেতন ও সময় মতো বজ্রপাতের সতর্কবার্তা পৌঁছাতে পারলে মৃত্যু কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। উন্নত দেশগুলিতে মানুষ যখন ঘর থেকে বের হবে তখনই তারা আবহাওয়া পূর্বাভাসটা দেখে ঘর থেকে বের হয়। আমাদের দেশে এটার প্রচলনটা কিছুটা কম। ঘর থেকে বের হওয়ার আগেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী ধরনের পূর্বাভাস আজকের জন্য দিয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভেরিফাইড ফেসবুক পেজে এখন আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য বা পূর্বাভাসও দেওয়া হয়। এই তথ্যগুলি নেওয়ার চেষ্টা করব এবং সেগুলি মানার চেষ্টা করব। বজ্রপাত বিষয়ে আমাদের সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে যদি আমরা একদম সাম্প্রতিক কিছু কার্যক্রম নিয়ে কথা বলি, তার মধ্যে একটি রয়েছে যে গ্রামাঞ্চলে এবং হাওর অঞ্চলে অ্যারেস্টার সহ কিছু ধরনের শেল্টার বসানো হচ্ছে। আমাদের কৃষকদের জন্য অবশ্যই একটা শেল্টার দরকার এবং সেটার মধ্যে অবশ্যই লাইটনিং অ্যারেস্টার সহ শেল্টার সেটা হতে হবে, সেখানে যাতে এই আর্লি ওয়ার্নিংটাও নিশ্চিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের তীব্রতা ও সংখ্যা দুটোই বাড়ার কারণ জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলের অস্বাভাবিক পরিবর্তন। এগুলো মাথায় রেখে সময় উপযোগী ও সমন্বিত কর্মসূচি নেওয়ার পরামর্শ তাদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। খেলার শেষ 30 মিনিটে মাঠে নেমে রেকর্ড গোলেন মহাতারকা লিওনেল মেসি।
ফ্রি কিকে দারুণ এক গোল করে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড গড়েন তিনি। তাতে এশিয়ান প্রতিপক্ষ জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরাগ আরমানের রিপোর্ট। গোল বাড়িয়ে নিয়ে কিংবা রেকর্ডকে ধরাছোঁয়ার বাইরে নেয় কোনো প্রলোভনেই মহাতারকা লিওনেল মেসিকে মাঠে নামতে দেননি কোচ লিওনেল স্কালোনি। বিশ্রামেই রাখেন। দলের 9 পরিবর্তন নিয়ে মাঠে নামলেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। 8-9 জন মিলেও জর্ডানের রক্ষণভাগ সুরক্ষিত রাখা যায়নি। 7 মিনিটে লো সেলসো গোল করলেও অফসাইডে বাতিল হয়। তবে বেশি সময় অপেক্ষা থাকতে হয়নি আলবিসেলেস্তাদের। 19 মিনিটে দারুণ এক ফ্রিকিকে লো সেলসোই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের লিড এনে দেন। 29 মিনিটে মার্টিনেজের শট বারে লেগে ফেরে। ফিরতি বলে মার্কোস সেন্সি হেড নিলে ফাউল করেন জর্ডানের ডিফেন্ডার। ভিএআর প্রযুক্তি দেয় পেনাল্টির নির্দেশ। 31 মিনিটের স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। গ্যালারিতে তখন উল্লাস আনন্দের বন্যা। 2 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেও আগ্রাসী মেজাজে স্কালোনির দল। 48 মিনিটে লো সেলসোর গোল আবারও অফসাইডে কাটা পড়ে। 53 মিনিটে লাউতারোর বল পোস্টে আঘাত করলে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। প্রতিপক্ষের এইসব বিপর্যয়ে বদলি খেলোয়াড় আল তামারি দারুণ এক গোলে আর্জেন্টিনাকে চমকে দেন। এই নিয়ে নিজেদের 3 ম্যাচেই গোল পেল বিশ্বকাপে অভিষিক্ত জর্ডান। অবশেষে 60 মিনিটে লাউতারোর বদলি হিসেবে মাঠে নামেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। সামনে তখন রেকর্ডের হাতছানি। দারুণ এক ফ্রিকিকে দলকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। তাতে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোকে পিছনে ফেলে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড গড়েন মহাতারকা। চলতি বিশ্বকাপে 6ষ্ঠ এবং সব মিলিয়ে বিশ্বকাপে 19তম গোল আর্জেন্টাইন তালিসমানের। এরপর গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। পরাগ আরমান, এটিএন বাংলা। জর্ডানের সাথে আর্জেন্টিনার জয়ের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রিয় দলের জার্সি গায়ে এবং হাতে আর্জেন্টিনার নীল সাদা পতাকা নিয়ে বড় পর্দায় খেলা উপভোগ করতে আসেন অনেকেই। খেলা শুরুর অনেক আগে হাজারো ফুটবল প্রেমী সেখানে জড়ো হন। পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ, যেখানে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং আনন্দ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আর্জেন্টাইন সমর্থকদের পদচারণায়। প্রিয় দলের প্রতিটি আক্রমণ, প্রতিটি গোল এবং রোমাঞ্চকর মুহূর্তে সমর্থকদের করতালি, চিৎকার ও স্লোগানে পুরো এলাকা বারবার মুখরিত হয়ে ওঠে। আর্জেন্টিনা অনেক ভালো খেলবে, অলওয়েজ খেলে আসছে, এবারও খেলবে ইনশাআল্লাহ। ব্রাজিল ফ্যানরা বলেছে না আজকে মেসি না নামলে আর্জেন্টিনা জিতবে না, জিতে তো দেখালো এবং কি মেসি গোল দেখে দেখালো। শুরু থেকে এই ম্যাচে আমি পুরোটা এনজয় করেছি। ফার্স্ট হাফে মেসিকে নামানো হয়নি, যেটার জন্য ইনিশিয়ালি আমার একটু আই ফেল্ট স্যাড। ব্রাজিলের সাপোর্টারদের কথা ছিল যে মেসি ছাড়া আর্জেন্টিনা অচল, বাট এটা ওরা দেখাই দিল যে মেসিকে ছাড়া ওরা পারে। সাভারের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে হাজারো সমর্থকদের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচ উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং মেসির বন্ধু রোলো। অন্যদিকে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস দেখে বেশ আনন্দিত ঢাকায় বসবাসরত বিদেশি নাগরিকেরাও। Messi, yeah, it's the Bangladeshi people is so super warm. It's great. Yeah, the crowd was awesome. We had, drones going around, people like, oh man. দ্বিতীয়ার্ধে মেসির গোলে পূর্ণতা পায় ভক্তদের উদযাপন। তরুণদের সাথে প্রিয় তারকা মেসির ফুটবল ছন্দে মেতে ওঠেন বয়োজ্যেষ্ঠরাও। আমার জীবনে 42 বছরের ক্যাম্পাসেই 74 থেকে কোন বিশ্বকাপে মিস দিই না। ওই যে ম্যারাডোনা খেলা দেখে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আর কি। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই টিএসসি চত্বর ভেসে যায় আনন্দের জোয়ারে। সমর্থকদের উল্লাসে পুরো ক্যাম্পাস যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়, নকআউট পর্ব, যেখানে একটি ভুল মানেই বিদায় আর জয় মানে ট্রফির স্বপ্ন। রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচটি। প্রথমবারের মতো নকআউট পর্বে খেলছে 2 দল।
তাই দুই দলের জন্য এটি কেবল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, বরং নিজেদের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় লেখার মহাসুযোগ। আজ থেকে চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসার আবেদন। প্রায় 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণ প্রত্যাশীদের জন্য নতুন করে সুযোগ তৈরি হলো প্রতিবেশী দেশ ভারত ভ্রমণের। গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত দেশটির নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। ধাপে ধাপে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে মানবিক দিক বিবেচনায় মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার কথাও জানান নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার। সরকার দেশের এসএমই খাতের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর আগারগাঁয়ে আন্তর্জাতিক এসএমই দিবসের এক আলোচনায় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে প্রয়োজনীয় ঋণ সহায়তা ও বেসিক শিল্প নগরী চালুর কথাও জানান মন্ত্রী। চলতি অর্থ বছরের বাজেটে এসএমই খাতে বিশেষ বরাদ্দের বিষয়টিও তুলে ধরেন তিনি। আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপিতে এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, সেই জন্য বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, তার কিছু বর্ণনা এটার মধ্যেই আছে। আমরা বেসিকের নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শেষ হলো দেশের বৃহত্তম প্রযুক্তি উৎসব ডুয়ের সিএসি কার্নিভাল। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2 দিনের প্রযুক্তি উৎসবে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল। ছিল আইসিটি অলিম্পিয়াড, এআই হ্যাকাথন, প্রজেক্ট প্রদর্শনী এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। আইসিটি অলিম্পিয়াডে ডুয়েটের ফারুক হোসাইন এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির নাহিদ হাসান ইমন যৌথ চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় রানার আপ হন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের নাসির আহমেদ। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। আয়োজকরা জানান, তরুণদের প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক দক্ষতা বিকাশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান বিনিময় ও প্রযুক্তি নির্ভরও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এই আয়োজন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী ও এর আশপাশে ইরানের অন্তত 10টি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হরমুজ প্রণালীতে 20 লাখ ব্যারেল ক্রুড তেল বহনকারী এক জাহাজে ইরানি হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির অভিযোগ, হরমুজে জাহাজ চলাচলের জন্য নতুন করিডোর তৈরির চেষ্টা করছে আমেরিকা। জাহাজটি সেই পথে যাচ্ছিল। একই সাথে হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনায় পাল্টা হামলা করে ইরানি বাহিনী। পেন্টাগন বলছে এসব হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র আরও বড় সামরিক পদক্ষেপ নিতে পারে। ঢাকা ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবি ক্যাম্পাসে মেতে উঠেছিল বিশ্বকাপের ফুটবল উন্মাদনায়। ব্যাংকের বিশেষ উদ্যোগে সকালে বড় পর্দায় দেখানো হয় আর্জেন্টিনা জর্ডান ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফায়েজ সহ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি সহ ফুটবল প্রেমীরা। দেশের তরুণদের অনুপ্রাণিত করতে এবং ক্রীড়া চেতনা ছড়িয়ে দিতে বর্ণাঢ্য এই আয়োজন করে ঢাকা ব্যাংক।
In such colossal numbers as well. এবারে খেলার খবর। সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে ব্যাট করছে সফরকারী টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 41 রান। হারের এতে এই টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে 2 জনের। ইনজুরির কারণে খেলা হচ্ছে না লিটন কুমার দাসের। তার পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট একাদশে জায়গা পেয়েছেন উইকেট কিপার অমিত হাসান। এছাড়া অভিষেক হয়েছে ওয়ানডে এবং টি-20 দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়ের। 4 বছর পর জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। এই টেস্টের পর 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে 2 দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড। সাবেক এসআই তারিকুলের যাবজ্জীবন। আগামীকাল 2026-27 অর্থ বছরের বাজেট পাস বলেন চিফ হুইপ। ঋণ নির্ভর বাজেট বলছে বিরোধী দল, বাস্তবায়ন সম্ভব দাবি সরকারি দলের। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু। ইউনিসেফের মাধ্যমে উন্নত এই টিকা আনা হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বজ্রপাতের কঠিন ঝুঁকিতে বাংলাদেশ। প্রতি বছর দেশে গড়ে 350 মানুষের মৃত্যু। প্রাণহানি ঠেকাতে সচেতনতা কার্যক্রম বাড়ানোর পরামর্শ। গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে। বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল পেলেন মেসি। প্রিয় দলের জয় উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশি সমর্থকরা। এবং দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড খেলবে কঙ্গোর সাথে। কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। পর্তুগাল পেল ক্রোয়েশিয়াকে। আলজেরিয়ায় ড্রয়ে কপাল পড়ল ইরানের। রাতে নকআউট পর্ব শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।